তারেক রহমান নিজে কেন এই সাক্ষাৎকারটি দিলেন না? কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন জর্জরিত করতে দিলেন? কারণটি কি মনে হয় আপনার? এখন তারেক রহমানকে কি আসলে কখনো আমরা সরাসরি, বিবিসি বাংলাতে উনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, সেটা ছিল বাংলাদেশে আসার আগে এবং এটা ভার্চুয়ালি, এবং যে প্রশ্নগুলা করা হয়েছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই সমালোচনাটা কিন্তু ঘুরছিল, মনে হচ্ছিল যে প্রশ্নগুলো তাকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, বা প্রশ্নগুলো খুবই সহজ উত্তর, বিড়াল, পশু পাখি, উনার বাসাতে উনি কি কি প্রাণী পালতেন, বা মানে উনাকে কিন্তু ওই যে যেটাকে আমরা বলি যে কঠিন প্রশ্ন জর্জরিত কিন্তু কখনো করা হয়নি। তো সেখানে এবার হয়তো যদি আল জাজিরার সাথে উনি একটি সাক্ষাৎকার দিতেন, হয়তো তাহলে আমরা বুঝতে পারতাম ওনার টেম্পারমেন্টটা, যে উনাকে যখন কঠিন প্রশ্ন করা হয়, এবং একজন স্টেটসম্যানের তো এটা একটা ক্রাইটেরিয়া হওয়া উচিত, তাই না, যে উনি মানে এটাকে ধরা হয় যে যতই আপনি কঠিন প্রশ্নকে ডিফেন্ড করতে পারবেন নিজেকে, বা যথাযথভাবে হ্যান্ডেল করতে পারবেন, উত্তর দিতে পারবেন, আপনি ততটাই দৃঢ়তা দেখাবেন, এবং দৃঢ়তাটা কিন্তু একটা সৎসাহস থেকেও আসে। সুতরাং এগুলো কিন্তু সব একই সুতোয় গাঁথা, যে আপনি কতটা দৃঢ়, আপনার সৎসাহস কতটা, এবং আপনি যে কাজটা করছেন সেই কাজটার পিছনে আউটকাম ভুল হতে পারে, কিন্তু আপনার যে বাংলাতে একটা কথা ছিল নিয়ত, বা হচ্ছে আপনার মানে কোন উদ্দেশ্যে আপনি, আপনার উদ্দেশ্যটা সৎ ছিল কিনা। আউটকাম তো ভুল হতেই পারে, আমরা তো ভবিষ্যৎ জানি না, মানুষ মাত্রই, আমরা যে কোনো ডিসিশনেরই নানান রকম ভাবে আউটকাম আসতে পারে। কিন্তু এইখানে উনি, আমার মনে হয় যে তারেক রহমান, এখন পর্যন্ত আমরা তারেক রহমানকে দেখিনি উনি কনভিকশনের সাথে কোনো একটা ইন্টারভিউ বা মানে ফেস করা যেটাকে বলি, সেরকম কিছু আমরা দেখিনি। তো বরং বলতে হবে যে উনি উনার সবচেয়ে ঝানু পলিটিশিয়ান উনার দলের, তাকে ঠেলে দিলেন, এবং সেখানকার আউটকামটা খুবই অসফল বলবো, মানে এটা হয়তো নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তবে বিএনপির সমর্থকরা কিভাবে এগুলোকে নেয় সেটাও কিন্তু একটা দেখার বিষয়, কারণ আপনার অডিয়েন্সের কাছে আপনাকে কিভাবে নিচ্ছে। এখন যে হয়তো আমরা ওনাকে জাজ করতে পারি, কিন্তু হয়তো এই কথাগুলো, মানে এটা একটা ভাবার বিষয়, বিএনপি সমর্থকদেরও একটু চিন্তা করা উচিত, যে এই যে 2001 থেকে 2006 নানান কথা, হাওয়া ভবন থেকে শুরু করে ডেইলি স্টার, প্রথম আলো সহ নানান পত্র পত্রিকায়, বা ডেইলি স্টার প্রথম আলোকে হয়তো ফখরুল ইসলাম বায়াসড বললেন, কিন্তু অন্যান্য পত্রিকাতেও তো এসছে, তাই না? তো এত কিছু যে অভিযোগ, মিস্টার 10% শুনেছি, আবার আমি তো তখন দেশে ছিলাম না পুরোটা সময়, তো আমি দূর থেকে শুনতাম আর কি, যে এমনও নাকি কথা রটেছিল যে ভিক্ষুকদের উপার্জন থেকেও 10% হাওয়া ভবনে যেত। তো সেই ধরনের এলিগেশনকে এত ক্যাটাগরিক্যালি ডিনাই করাটা কতটুকু বুদ্ধিমানের কাজ হলো ওনারা বলতে পারবেন। তো ওই যে আপনার অরিজিনাল প্রশ্ন যেটা, যে তারেক রহমান কি ইন্টারভিউটা ফেস করতে পারতেন কিনা, তো ওই যে যেহেতু মানে হয়তো ওনার নিজের ভিতরেই সৎসাহস, বা ওই সত্যকে মুখোমুখি হওয়ার যে কনভিকশন, ওটার হয়তো কিছুটা অভাব আছে। তবে মির্জা ফখরুল ইসলাম আজকে সততার সঙ্গে একটি কথা বলেছেন যে তারা সেকুলারিজমে বিশ্বাস করে না। এটি তো শুরু বিএনপির প্রতিষ্ঠাই হয়েছে ধর্মভিত্তিক রাজনীতির মধ্য দিয়ে, যে কারণে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা, তিনি সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা শব্দটি বাদ দিয়েছিলেন। আজকে কিন্তু মির্জা ফখরুল সেটি আবার নতুন করে স্বীকারও করেছেন যে তারা সেকুলারিজমে বিলিভ করে না। হ্যাঁ, ওটা উনি বলেছেন, কিন্তু স্বভাবজাত ভাবে একেবারে ঘুরিয়ে পেঁচিয়ে বলেছেন নানান ভাবে, এবং উনি আবার সেই ক্যাটাগরিক্যালি ডিনায়াল মোডে ছিলেন, যে মাইনরিটির উপরে কোনো রকম নির্যাতন নিপীড়ন হচ্ছে না, এবং যেই কথাটা মনে হলো যে উনি ডক্টর ইউনূসকে মিরর করলেন, মানে একেবারে প্রতিধ্বনি করলেন, যে ওগুলো, বা অ্যাকচুয়ালি ডক্টর ইউনূস শুধু না, আপনার ডক্টর ইউনূসের যে প্রেস সচিব, তিনিও যখন আল জাজিরার সাথে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, তো সেই সাক্ষাৎকারেও কিন্তু ওই প্রেস সচিব, কি যেন নাম তার, শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম, তো উনিও কিন্তু বলেছিলেন যে বাংলাদেশে যে সমস্ত মাইনরিটির উপরে যে ধরনের নিপীড়ন, নির্যাতন, অবিচার হচ্ছে, সেগুলো আসলে ক্রিমিনাল অ্যাক্ট, নট কমিউনাল অ্যাক্ট। তো আজকেও এই মির্জা ফখরুলের কাছে ওই কথাটাই কিন্তু শুনলাম, উনিও বললেন যে ওগুলো ক্রিমিনাল, নট কমিউনাল। তো এটা খুবই দুঃখজনক, এবং উনি কিন্তু বলেছেন যে যেখানে আপনি জানেন যে একটি একটি
একটা ছেলেকে সবার সামনে পুড়িয়ে হত্যা করা হলো, দীপু দাস দীপু দাসকে ধর্মীয় অবমাননার ব্লাসফেমি অভিযোগে। চার্জে। হ্যাঁ, হ্যাঁ, তো এটি কিভাবে করে ক্রিমিনাল অ্যাক্ট হয়? ক্রিমিনাল অ্যাক্ট আমি তো বললাম যে উনাদের না মানে এখানে তো ভিকটিম হচ্ছে গিয়ে দীপু দাস, কিন্তু মির্জা ফখরুলের কথা অনুযায়ী দীপু দাস কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করেছেন না, ওখানে কিন্তু উনি আবার বলেছেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এবং যখন বিচ্ছিন্ন ঘটনা ঘটবে সেটাকে আপনি উদাহরণ হিসাবে আনতে পারবেন না। তো উনাদের ওই যে সত্যর মুখোমুখি হওয়ার যে অপারগতা, এটা এখন উনারা কার কাছে দায়বদ্ধ? যে কোনো পলিটিক্যাল পার্টি এবং পলিটিক্যাল লিডাররা কিন্তু দায়বদ্ধ উনার নিজেদের সমর্থকদের কাছে, উনার ভোটার বেজের কাছে। তো উনার এই কথাগুলো কি আসলে উনার ভোটার বেজের মননে কোন রকম প্রশ্নের উদ্বেগ করবে কিনা, যে এই ধরনের ঘটনাগুলো যে ঘটছে এবং আমাদের পলিটিক্যাল লিডাররা, আমাদের নিজের পার্টির রাজনীতিবিদরা যে এগুলোকে এরকম ক্যাটাগরিক্যালি ডিনায়ালে চলে যাচ্ছেন, ডিনাই করছেন, এটা তো আসলে এজ এ পলিটিক্যাল পার্টি এবং তার সমর্থকদের উপরেও কিন্তু দায়টা বর্তায়। সেই যাই হোক, আমরা মির্জা ফখরুলের প্রসঙ্গ বাদ দিয়ে একটু অন্য প্রসঙ্গে যাই। আমরা একটু ওয়াশিংটন ডিসিতে যাই, আপনার পাশের স্টেট ওয়াশিংটন ডিসি। সেখানে আজকে এসেছেন, গতকালই এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, এবং এখানে ট্রেড ডিল নিয়ে কিছু চুক্তি হওয়ার কথা। আমি ঠিক জানি না চুক্তিগুলো হয়েছে কিনা, এই ব্যাপারে কি আপনার কাছে বিস্তারিত কোনো তথ্য আছে নাকি? ভারতকে 18% টেরিফ দেয়া হচ্ছে সম্ভবত, এরকমটাই শুনলাম আমি। হ্যাঁ, সেরকমই শুনলাম। তো এখন তো আসলে সারা বিশ্ব যে কিভাবে চলছে এটাও একটু ইন্টারেস্টিং। সবাই হচ্ছে এক্স হ্যান্ডেলের উপরে নির্ভরশীল। তো আপনার এখানে ওই যে বাংলাদেশেও ডাক্তার শফিকুর রহমান, জামাতের নায়েবে আমির, তো উনার জামাতের নায়েবে আমির না, তিনি সরাসরি আমির। সরাসরি আমির, আচ্ছা আচ্ছা। তো আমিরে জামাত, আমিরে জামাত, রাইট রাইট। তো উনারও এক্স হ্যান্ডেল হ্যাক হয়ে যাচ্ছে। তো এখন কথাটা হচ্ছে ভারতের জনগণ যেভাবে জানলো আর কি, সেই টুইটের মাধ্যমে জেনেছে ট্রেড ডিল হয়েছে। এটাকে বোধহয় উনারা বলছেন ফাদার অফ অল ডিল। আর কিছুদিন আগে ইউ এর সাথে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যেটা হচ্ছিল, ওনারা বলেছিলেন ওটা হচ্ছে মাদার অফ অল ডিলস। তো আমি একটু বোঝার চেষ্টা করলাম যে সেই ফাদার অফ অল ডিলস যেটা মোদি আর ট্রাম্পের ভিতরে এখনো বোধহয় স্বাক্ষর হয়নি, কিন্তু হবে, তো ওটার ভিতরে আছে কি? তো ওনাদের তো এগুলো এখন তো আসলে পার্লামেন্ট আসলে মানে ওই হয়ে গেছে, কি বলে, মানে অকার্যকর। পার্লামেন্টে যে এসে জনগণ জানবে পার্লামেন্টেরিয়ানদের মুখ থেকে, এরকম তো আর হয় না। তো বুঝার চেষ্টা করছিলাম যে ট্রেড ডিলে কে কি পেলো, ভারত কি পেলো, আমেরিকা কি পেলো, আর এটার কনসিকুয়েন্স বাংলাদেশের জন্য কি হতে পারে। তো মনে হচ্ছে 18% এসছে, এবং অনেক কিছুতেই ভারতে আবার ইউএস এর পণ্য ঢোকার জন্য অলমোস্ট মার্কেট মানে ট্যারিফ শূন্য করে দিয়েছে। তো এটা যদি আসলে হয়, এটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই অ্যালার্মিং। কারণ এত কম ট্যারিফে যদি ভারতের জিনিসপত্র ইউএসএ তে ঢুকতে পারে, সাথে আবার যদি ভারত অত সস্তায় ভেনেজুয়েলা থেকে তেল কিনতে পারে রাশিয়াকে বাদ দিয়ে, তাহলে বাংলাদেশের মার্কেটের উপরে এটা ভীষণ ইম্প্যাক্ট ফুল হবে। কারণ বাংলাদেশের তো এখন 35% ট্যারিফ, রাইট? তো কেন ইউএস এর বায়াররা বাংলাদেশ থেকে জিনিস নিবে? এটা কিন্তু খুবই অ্যালার্মিং। শুধু অ্যালার্মিং না মা আঞ্জুমান, আমি বলবো এটা ভয়ঙ্কর রকমের একটি দুঃসংবাদ বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশে মেড ইন বাংলাদেশ বলে কিন্তু আর কিছু থাকবে না। আমরা যে গার্মেন্টস এর উপর ভিত্তি করে বাংলাদেশের অর্থনীতিটা এত শক্তিশালীভাবে দাঁড়িয়েছে, আমরা কিন্তু সম্পূর্ণভাবে লস করব। কারণ হচ্ছে গিয়ে আমাদের এই রেডিমেড গার্মেন্টস এর তুলা যেটি, এটি আসে কিন্তু ভারত থেকে, আমরা আমদানি করি, আমাদের নিজস্ব কিন্তু তুলা নেই। এবং সেই তুলা আমদানি করে আরো বেশি দামে আমরা আমেরিকাতে ইম্পোর্ট করব বেশি ট্যাক্স দিয়ে। এখানে আমি একটু ইনজেক্ট করি, সম্ভবত বাংলাদেশের সাথে যে আবার ট্রেড ডিলটা হয়েছে আমেরিকার, যেটা ওই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মধ্যে আছে দেখে সবকিছু পুরোপুরি জানতে পারা যায়নি, কিন্তু একটা জিনিস সম্ভবত এটা লিক হয়েছে বা কোনোভাবে আমি মানে কোথাও পড়েছিলাম যে তুলোগুলো কিন্তু আমাদেরকে আর ভারত থেকে আমরা কিনতে পারবো না, আমাদেরকে সেই তুলোগুলো ইউএসএ থেকেই কিনতে হবে। তার মানে কত বেশি দাম পড়বে চিন্তা করেন। আর তারপরে যদি আবার ট্যারিফ সুবিধাও ভারত পায়, আমরা 35, মানে
it's a lose-lose situation for Bangladesh. লুজ সিচুয়েশন, পুরা লুজিং সিচুয়েশন আমি বলি, কারণ আমাদের গার্মেন্টস সেক্টর পুরোপুরি ইন্ডিয়ার হাতে চলে যাবে পুরোপুরি। সো আমরা এটা পুরোটা লুজ করবো। আমাদের বললাম তো, আমি মেড ইন বাংলাদেশ বলে আর কিছু থাকবে না। খুবই দুঃখজনক এবং খুবই ডায়ার সিচুয়েশন, অন্ধকার অবস্থা। এখন কথা হচ্ছে এটাতে সবচেয়ে বেশি ইম্প্যাক্টেড হবে কারা? আমাদের ব্যবসায়ীরা, তাই না? তো ব্যবসায়ী মহলের অনেকদিন ধরেই শুনছি ওনারা বলছেন গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, নতুন বায়ার আসছে না, তার মধ্যে পলিটিক্যাল আনরেস্ট এবং বিনিয়োগও আসছে না। সাথে যদি এই সিনারিওটা অ্যাকচুয়ালি সত্যি হয়, তাহলে কি আসলে বাংলাদেশ কিসের উপরে দাঁড়িয়ে থাকবে, তাই না? এই যে আমরা বলছি যে ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে দেওয়া হলো আমাদের বন্দর, নিউ মোরিং টার্মিনাল, রাইট? তো তো তারা যে এটাকে মেনটেন করবে, কি ওই বন্দর দিয়ে আসলে কি যাওয়া আসা হবে? এটা তো মানে মানে এতই দমবন্ধকর পরিস্থিতি এখন বাংলাদেশে এখন আছে সেই অন্তর্বর্তী সরকার, তথাকথিত সরকার। তো এই অন্তর্বর্তী সরকারের সময়ে তাদেরই কিন্তু সবচেয়ে বড় আপার হ্যান্ড থাকার কথা ছিল এই ট্রেড ডিলটাতে, কারণ তারা জনগণের সুবিধাটা মানে ভোটের ক্যালকুলেশন, তারপরে হচ্ছে মানে ভোটের অঙ্কেই তো রাজনীতিবিদরা অনেকখানি চিন্তা করতে হয় ওনাদেরকে, কিন্তু এই অন্তর্বর্তী সরকারের কিন্তু ওই লেভারেজটা ছিল যে দে কুড হ্যাভ সিন অনলি, মানে যেহেতু ওনাদের কোনো প্রেশার পয়েন্ট নাই, তো ওনারা বাংলাদেশের কথা চিন্তা করে খুব স্ট্রং নেগোসিয়েশনে যেতে পারতেন। কিন্তু দেখা তো যাচ্ছে যে ওনাদের সময়ই আন্তর্জাতিক খেলোয়াড় যিনি বলেন নিজেকে, ডক্টর ইউনুস, ওনার সময়ই তো বাংলাদেশের সবচাইতে বড় বিপর্যয়ের মুখ দেখলাম। আমাদের জিডিপি তো বোধহয় এখন 3-এর নিচে নেমে যাবে, এবং আমি শুনছিলাম যে কয়েকদিন আগে ডক্টর মামুনুর রশিদ বলে একজন, উনি বলছিলেন যদি 3-এর কাছাকাছি রাখা যায়, 2 বা 3, সেটা কিন্তু অনেকখানি মানে ওটাও আসলে খুবই দুষ্কর। এটা এমনও হতে পারে যে যেহেতু আমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাকশন তো অলমোস্ট নেই, তাহলে এটা কিন্তু ঋণাত্মক হয়ে যেতে পারে।